সিলেক্টিভ মডেল কি, যে একটা গম ক্ষেত আছে, সেখানকার সবচেয়ে সেরা গম যেগুলো আছে, যেগুলো ছত্রাক মানে ছত্রাক অ্যাটাক করার পরে ওগুলো বেঁচে গেছে, ওই বীজগুলো কালেকশন করছে, করে সেটাতে নতুন করে আবার ফসল তৈরি করছে, সিলেক্টিভ মডেল। বাংলাদেশে কিন্তু আরেকজন গ্রামের একজন আমি বলবো অনেক সম্মানিত মানুষ, হরিপদ রায়, হরিপদ কাপালি আর কি, সরি, উনি একদম সিলেক্টিভ মডেলেই হরিধান উৎপাদন করছেন। তো আমেরিকান ইনি নরমাল বললাক, উনি আসলে প্রথম গ্রিন রেভলিউশন করেন। গ্রিন রেভলিউশন করার পরে 1953 সালে যখন উনি মেক্সিকোতে উৎপাদন করা শুরু করে, 5 বছরের মধ্যে মেক্সিকো কিন্তু ওদের খাদ্য ঘাটতি পূরণ করে এটা রপ্তানি করা শুরু করে। ওই সময় পর্যন্ত ওইটা কিন্তু জিএমও ফুড ছিল না, বীজ থেকে বীজ উৎপাদন হচ্ছে। এরপরে ওটা পাকিস্তানে আসে, মানে উপমহাদেশে, আমাদের উপমহাদেশে আসে 1965 সালে। 65 সন থেকে 1970 সালের মধ্যে খাদ্য উৎপাদন আমাদের গমের ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়, সিলেক্টিভ মডেল। এরপরে এটার ভিতরে জিএমও বীজগুলো নিয়ে আসা শুরু করা হয়, হাইব্রিড জাতটা নিয়ে আসা হয়। হাইব্রিড জাতটা কোনটা, যেটা পরবর্তীতে তার বীজ রাখা যাবে না, একবার বীজ দেবে, এই হাইব্রিড মডেল নিয়ে আসা হয়। এখন আমাদের উপমহাদেশে কালচারে যেটা হয়, যে কোনো ফসল প্রথম আসে, যে কোনো নতুন টেকনোলজি, কৃষিভিত্তিক নতুন টেকনোলজি সবগুলো প্রথম আসে পাঞ্জাবে। পাঞ্জাব থেকে বাংলাদেশে আসতে 15 থেকে 20 বছর সময় লাগে আমার, মোটামুটি ডিফারেন্সটা। এই 20 বছর সময়ের ভিতরে এখন থেকে যদি আমরা যদি এখন পাঞ্জাবের যে অবস্থা, বর্তমান অবস্থা দেখি, তাহলে 20 বছর পর আমরা কোন জায়গায় যাবো সেটা বুঝতে পারবো। অলরেডি আমাদের সামনে একটা মডেল আছে, এক্সাম্পল আছে। ওদের এক্সাম্পল যদি ভালো হয় তাহলে আমাদের 20 বছর পর ভালো, ওদের যদি খারাপ হয় তাহলে 20 বছর পর আমাদের অবস্থা ওই রকমই হবে, ওরা যে জায়গাটায় আছে। ইন্টারনেটের কারণে এখন 5 বছর আর কমে গেছে, যেটা 80 দশক 90 দশকে ছিল। এইখানে ভদ্রলোক, এটা একটা হামিদাদা, নর্মাল বল লাগে, সরি দান্দিক, সরি ফাহাম ভাই থাকলে ভালো হতো আর কি, জমতো। হাইব্রিড বীজটা হচ্ছে এরকম, ওয়ান পিস মেড কারিগর ডেড আর কি, মানে ও একবার ফসল দেবে, তারপর ওকে দিয়ে ওই বীজটা থেকে আমাদের ডাইরেক্ট, হ্যাঁ ওকে, তো এইটা ফসল আমি উৎপাদন করব, তারপর বীজটা আমি আর রেখে দিতে পারবো না। এই বীজটা জেনেটিক্যালি মডিফাইড। এই কাজটা সবচেয়ে ভালো পারে হচ্ছে ইসরায়েল। ভারতের সাথে ইসরায়েলের খুব ভালো একটা দোস্তি আছে। তো ইসরায়েল এটা এই জন্য ডিজাইন করছে যেন এটা বীজের সত্যটা ওদের কাছে চলে যায়, বীজের মার্কেট টোটালি ওদের হাতে চলে যায়। আমরা এরকম আমাদের এখানে যারা মুসলিম ভাই আছেন, আমরা এরকম একটা কথা জানি কিন্তু, যে শেষ জমানায় এসে খাবারের নিয়ন্ত্রণ চলে যাবে দজ্জালের হাতে। আর দজ্জাল কোনো প্রাণী না, সিস্টেম, এটা নিয়ে একটা বিতর্ক থেকে যেতে পারে, বাট কাইন্ড অফ সিমিলার, এরকম মনে হচ্ছে না? এখন ভারত বা ইসরায়েল ওরা যদি আমাদেরকে বীজ না দেয়, আমরা আগামী সিজনে দুর্ভিক্ষে পড়বো। তো খাবারের নিয়ন্ত্রণটা অনেকটা ওনাদের হাতে চলে যাচ্ছে আর কি। এখানে হাইব্রিড যে বীজগুলো, জিএমও ফুড বা হাইব্রিড যে বীজগুলো তৈরি করা হয়, এগুলো ডিজাইনই করা হয় এই জন্যে যে এতে বেশি পানি লাগে। হাইব্রিড ফসলের 70% পানি থাকে। এবং সামনে আসবে, আগেই বলে দিই, সেটা হচ্ছে পুষ্টিগুণের দিক দিয়ে একটা লোকাল পুঁই শাক ধরি, পুঁই শাক যেটা বাংলাদেশের লোকাল ভ্যারাইটি, এটার তুলনায় হাইব্রিড একটা পুঁই শাক 10 গুণ কম পুষ্টিগুণ সম্পন্ন। অন্যান্য ক্ষতির কথা বাদই দিলাম, শারীরিক ক্ষতি বা অন্যান্য এগুলো বাদ দিলাম, বাট এই অবস্থা যে 10 গুণ কম ক্ষতি, মানে পুষ্টিগুণ সম্পূর্ণ। এবং হাইব্রিড যেহেতু ওর পানির পরিমাণ বেশি, ও কিন্তু পানিও বেশি টানে, এবং যেহেতু পানি বেশি টানে এবং উচ্চ ফলনশীল, এতে সার বেশি লাগে। যখন ওখানে সার বেশি লাগে, সারে কি থাকে, ইউরিয়া এবং অন্যান্য যে সার, নতুন পাতা বের হয়, নতুন পাতাতে কিন্তু গ্লুকোজ বেশি থাকে। ওই গ্লুকোজটা খাওয়ার জন্য পোকামাকড় ওই পাতাতে বেশি অ্যাটাক করে, গ্লুকোজ খাবে, সে চিনি খেতে চায়। সো এইখানে হাইব্রিড বীজগুলোতে সবসময় যেটা হবে, পানিও বেশি লাগবে, সারও বেশি লাগবে। এবং সার দেওয়াটা, সার কীটনাশকের ব্যাপারটা অনেকটা হিরোইন খাওয়ার মতো, যে প্রথমে 1 পুড়িয়া খাই, তারপর 2 পুড়িয়া খাই, তারপর 3 পুড়িয়া খেলেও মানে ভাব আসে না। হ্যাঁ, এটা বাড়তে থাকবে আর কি, এবং বাড়তে থাকে এরকম। এখন এটা একটা মডেল নিয়ে আমরা একটু মানে এই জিএমও ফুড কীরকম ক্ষতিকর সেটা জাস্ট একটা মডেল নিয়ে একটু উদাহরণ দিই, মানে এক্সাম্পলটা আসলে না হলে আসলে সঠিকভাবে বোঝা যায় না। বিটি গ্রুপটা হচ্ছে মনসান্টো গ্রুপের, আমেরিকার মনসান্টো গ্রুপ। এটা হচ্ছে পৃথিবীর অন্যতম আরেক বড় দাজ্জাল এবং অনেক বড় একটা হারামজাদা। এই বিটি গ্রুপ পাঞ্জাবে প্রথম অনেক তুলা চাষ এগুলো নিয়ে কাজ শুরু করে, এবং এরা মধ্য এশিয়াতে অনেক জায়গায় কাজ করছে। মধ্য এশিয়ার ছবি আমাদের পরে আসবে। এরা যেখানে যেখানে কাজ করে সেখানে ধ্বংস করে দেয় মোটামুটি আকারে। তো বিটি গ্রুপ প্রথম 2001, বিটি বেগুন নামে একটা বেগুন আছে, আমাদের দেশে পাওয়া যায়, ছবি দেখাবো। এই বেগুনটা কখনোই বাড়িতে কিনবেন না, না খেয়ে মরে যান, কিন্তু এটা খাওয়ার দরকার নাই। এরা 2001 সনে ট্রায়াল শুরু করে বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনে। 2001 সনে ট্রায়াল শুরু করার পরে 2010 সনে ভারত বলে যে না, আমরা এটা করবো না।
কেন বলে? ভালো পাইলে তো আরো করতো। ফিলিপাইন বলে 2013 সনে ফিলিপাইন বলে আমরা এটা করবো না। 2010-13 এর মধ্যে ভারত এবং ফিলিপাইন বন্ধ করে দেয়। যেহেতু বাংলাদেশ হচ্ছে মানে আমাদের আসলে কোনো ওই যে পলিসি মেকিং এর ভাই কথা যেটা বলে গেল, আমাদের আসলে কোনো আমরা কই যাইতেছি আমরা নিজেরা জানি না। সো ওই রকম বায়োডাইভার্সিটির আমাদের কোনো আইন ছিল না। তো মনসান্টো গ্রুপ ওরা সারা পৃথিবী খুঁজে একটা দেশই পাইছে পরীক্ষা করার জন্য গিনিপিক হিসেবে আপনাকে আমাকে। এরা 2011-12 সালের দিকে এটা নিয়ে আন্দোলন হলো, সম্ভবত 12 সালের দিকে, এক্সাক্ট এটা আমার মনে নাই, 12 সালের দিকে হাইকোর্টে একটা রিট করা হলো বিটি বেগুনের ক্ষতিকরের দিকগুলো দিয়ে, যে এটা অবশ্যই টেস্ট করতে হবে, ট্রায়াল চালাইতে হবে, রেজাল্ট দেখতে হবে, তারপরে বাণিজ্যিক উৎপাদনের। ওই সময় কৃষিমন্ত্রী কে ছিলেন আমাদের? মতিয়া চৌধুরী, অগ্নিকন্যা, আচ্ছা লাফালাফি। তো উনি তাড়াহুড়ো করে একটা নীতিমালা দিয়ে দিলেন, পাশ হয়ে গেল। এখন ব্রিফকেস কতটা লেনদেন হয়েছে সেটা পিছনে আমরা জানি না, বাট যে আইনটা পাশ হলো সেটা পুরোপুরি আকারে মনসান্টো গ্রুপের পক্ষে গেল। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে তাড়াহুড়ো করে আদালত থেকে রায় দেওয়া হলো স্থগিতাদেশ, যে ওই যে ট্রায়াল চালানো হবে, যে হাইকোর্টে রিট করা হলো ওটাতে স্থগিতাদেশ দিয়ে দিল। কিসের ভিত্তিতে? এটা কি হাইকোর্ট দিতে পারে? তো ট্রায়াল হওয়া দরকার, বা তারা একটা স্থগিতাদেশ দিল, ওই স্থগিতাদেশের উপরে এখনো কিন্তু ট্রায়াল চলতেছে। অর্থাৎ বাণিজ্যিক উৎপাদনে সরাসরি চলে যাওয়ার অনুমতি তারা দিয়েই দিল। এরপরে এটা আর কিছু হয় না। মনসান্টো গ্রুপ আমাদের দেশে সরাসরি আসে নাই, এইটা বিটি বেগুন। বাজারে এই বেগুনটা যখনই দেখবেন অবশ্যই কিনবেন না, এটাই বেশি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একদম স্পেসিফিক কিছু আরেকটু কথা বল। বিটি বেগুন বাংলাদেশে এখন মোটামুটি আকারে 30,000 চাষি কাজ করতেছে। বিটি বেগুনে 30,000 চাষি কমার্শিয়ালি চাষ করতেছে। এটা 2 বছর আগের তথ্য, শিওর। আমি টিউশনে যখন এই বিটি ব্রিঞ্জালের আপনার এটা প্রথমে আপনার ইয়াতে বলে চেম্বার জাস্ট কোর্টে গিয়ে প্রথমে স্টে নিছিল প্লিজ, এটা ফুল কোর্টে শুনে নিছে, শুনে নেওয়ার পরে বলছে না ঠিক আছে স্টে আছে, স্টে থাকুক, আমরা পরে দেখব, স্টে কন্টিনিউ ডিসপোজাল বলে দিয়ে শেষ করে মানে ওখান থেকে মানে এক ধরনের প্রচন্ড অধিকার দিয়েছে। এটা কি পারে তারা? না, এটা ওই ট্রায়ালটা যেটা মানে দেখা উচিত ছিল সেটা না, সেটাই বন্ধ করেছে। আগে বছর মামলা করবো ভাই, আমি ফ্রি কার্ড করতে দেশটা কারো বাপের না। এই বেগুনে মৌমাছি যদি কামড় দেয় মৌমাছি মারা যায়, আর দুনিয়া থেকে যদি মৌমাছি চলে যায় কেউ কি বলতে পারবেন দুনিয়া কতদিন টিকবে? 8 বছর। মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে পরবর্তী 8 বছরে। না, অন্যান্য পোকামাকড় আছে যারা পরাগায়ন করায়, মেইনলি হানিবি, বাট অন্যান্য পোকাও আমরা হয়তো মানে হাত পরাগায়ন করবো। এই যে 2 বছর আগে রিপোর্ট দেখা গেল যে ওই তরমুজের খেতে হাত দিয়ে এখন পরাগায়ন করতে হচ্ছে ময়মনসিংহ এলাকায় এবং বাংলাদেশের কয়েকটা বড় বড় জায়গা যেখানে সবজি উৎপাদন প্রচুর এবং কীটনাশকও প্রচুর, সেখানে এখন মানে নাই, মৌমাছি কম, হাতে করতে হয়। তো বিটি বেগুন এইটা ডিজাইনে করা হয়েছে ওইভাবে যেন মৌমাছি মারা যায়। এবং মানে মানে ওরা বলতেছে যে গ্রুপ এখানে এটা পাবলিশ করতেছে, আমি অফিসিয়ালি সরি বলেই দিই, যা হয় হবে। ফিউচার বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, এরাই কাজটা করতেছে। এরা এটা কাইন্ড অফ এনজিও, কাইন্ড অফ এনজিও, কৃষকদেরকে সাপোর্ট দেয়। ওরা বলে যে এই বেগুনে চাষ করলে আপনাকে কীটনাশক কম দেওয়া লাগবে, নিরাপদ, এতটা নিরাপদ যে পোকারা মারাই যায়। হ্যাঁ, বলে না যে আমেরিকা যার বন্ধু তার শত্রু কি দরকার, ব্যাপারটা এরকম আর কি। ওয়াজ করতেছি নাকি? ওকে, মনসান্টো গ্রুপ বাংলাদেশে কাজ করে আসলে মাইকো নাম দিয়ে, সরাসরি কাজ করে না। এটা মাইকো হচ্ছে মনসান্টো গ্রুপ আর ইন্ডিয়ান একটা গ্রুপ অফ কোম্পানিজের সাথে চুক্তি করে তারা এই নামে কাজ করে। মাইক্রো গ্রুপ পাঞ্জাবেও কাজ করে। হ্যাঁ, ভারতে নিশ্চয়ই অনেক ভালো মানুষও আছে, হ্যাঁ তারাও মানুষ। এখন নিশ্চয়ই বলতে হচ্ছে কৃষি গবেষণা। আচ্ছা, বিটি বেগুনের এই নাটকটা বাংলাদেশে আসলে প্রাতিষ্ঠানিকভাবে এটা কারা প্রচার করতেছে, এটা কি কেউ বলতে পারেন? না না, মানে এটাকে প্রমোশন করা, প্রণোদনা হিসেবে বাড়ি, চিন্তা করেন সরকারিভাবে এটাকে প্রমোট করা হচ্ছে। ওই যে ব্রিফকেস না, এটা কি হবে, রাবিশ, মানে হাজার হাজার কোটি টাকা। আচ্ছা, সাথে এটাকে আমেরিকা জনগণের পক্ষ থেকে শত্রু বন্ধু আর কি, ইউএসএইড। এখানে আরেকটা চমৎকার নাটক হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব নাম করা প্রমিজিং যারা কৃষি অফিসার উঠে আসে,
এটার নাম আমি বলতেছি না, ওনার নাম আমি স্পেসিফিক বলতে পারবো, এরকম অনেক অফিসার আছেন। এনাদের কিন্তু কর্নেল ইউনিভার্সিটি 1 মাস 2 মাসের স্কলারশিপ দিয়ে আমেরিকা ঘুরে নিয়ে আসে। তাদের কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, নাম করে ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, এবং চাটাচাটিও করতে পারে ভালো, একটু এখন একটু বিপদে আছে আর কি। ওকে, কর্নেল আচ্ছা, কর্নেল ইউনিভার্সিটি এটা ওরা নিয়ে যায়, দাওয়াত দিয়ে নিয়ে যায়, $2-4-5,000 দেয়, এরা এসে খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে প্রচার করতে থাকে। এখন কর্নেল ইউনিভার্সিটিকে টাকা দেয় কে এই প্রজেক্টে? ওই বড় দাদাটা। ওকে, এখন এইটা দেখেন, এই মেসেজটা একটু সবাই একটু সুন্দর করে পড়েন, দেখেন। কৃষি অফিসার পাঠিয়েছে একজন, উনি ভালো মানুষ। কথাটা দেখেন, নামটা কর্মদাসী, বিটি বেগুনে পোস্ট দেওয়াতে নক দিলাম। গত কয়েক বছর বিটি বেগুনে এক সরকারি প্রদর্শনী আসে, এটা বাধ্যতামূলকভাবে করতে হয়, বাধ্যতামূলকভাবে। আমি না করে প্রতিবার অফিসের রোশনাল বলতে পারেন সৌগতের পর্যায়ে চলে যায়। এই বিষয়গুলো তো জানতে মানে এই অবস্থা। যেহেতু মাইকো র কিন্তু বিভিন্ন রূপে আসে, হ্যাঁ, পাগল হয়ে আসে, তারপরে কি কি এই হ্যাঁ 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 আছে আছে, এই মেলা কিছু হয়ে আসে। তো এই একটা আর কি। এখন যে কথা বলছিলাম তখন, যে 10 গুণ কম পুষ্টিকরণ সম্পন্ন। এখন এখানে একটা সুন্দর শুভঙ্করের ফাঁকি আছে। এখন থেকে গত 10,000 বছর যেভাবে আমরা চাষবাস করছি, ইংলিশরা মানে ব্রিটিশরা আসার আগে আমাদের বাংলাদেশে, বাংলাদেশ না বাংলায়, বৃহত্তর বাংলায় কখনো কি দুর্ভিক্ষর ইতিহাস আছে? পড়ছি আমরা? ইম্পসিবল ছিল। দুর্ভিক্ষ আসবে কোত্থেকে? রাইট। ওকে, তো এরপরে কত ওই গ্রিন রেভলিউশন, ওই বললাম যে নরবল্লাক, ওকে একটু গালি দিলাম আর কি, আদর করলাম। তো ও যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে, ওরা যে সিস্টেমটা ডেভেলপ করে গেছে, সেখানে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দিই, ধরেন আগে তো আমরা ছোটোবেলায় ধান চাষ করলাম, ধান কাটা হয়ে গেল, যারা 40+ তারা অনুমান করতে পারেন, ধান কাটা হয়ে গেল, ধানের জমি পুরো চারদিকে বাধাই করে মেশিন লাগায় বা সেঁচে দিয়ে পুঁটি মাছ থেকে শুরু করে কত রকমের মাছ ধরা হতো জমি থেকে। এখন কি এটা পাওয়া যায়? কেন পাওয়া যায় না? কীটনাশক। আর পুঁটি মাছ তো আর নতুন করে ছাড়া হয় না জমিতে, কিন্তু ডিমটা তো থেকে যায় কাদার ভিতরে বা কোনোভাবে থেকে যায়, ওইটা নতুন পানির সাথে ফুটে যায়। কিন্তু আমি যখন কীটনাশক দিচ্ছি, ব্যাঙাচি মারা যাচ্ছে, সাপটা মারা যাচ্ছে। এবং যে কীটনাশক বাংলাদেশে হার্বিসাইড যেটা ইউজ করা হয়, ওটা কোন কোম্পানির? ওই বড়। ওকে, তো এটার কারণে আমরা আগে যে একটা জমি থেকে আমরা হচ্ছে 8 মণ ধান পেতাম, একটা জমি থেকে 8 মণ ধান পেতাম, এখন 25 মণ ধান পাই। কিন্তু 8 মণ ধানের সাথে যে আমরা মাছ পেতাম, ওর সাথে অন্যান্য যে মানে এটাকে কি বলে প্লাস আরও ফ্যাসিলিটি পেতাম, সেটা কিন্তু এখন আর পাই না। এখন এই বড় বড় যারা গ্রুপ, এরা এসে যেটা করে সেটা হচ্ছে আমাকে দেখায় তুমি 25 মণ ধানে কত টাকা পাইছো, 30,000 টাকা পাইছো 1 বিঘা জমি থেকে। এইদিকে যে ওটার ওই জমির পেছনে আমার 12,000 টাকা খরচ গেল, তাহলে আমি 13 মণ ধান পেলাম, মানে 13,000 টাকা, কাইন্ড অফ 12-13,000 টাকা পাচ্ছি 1 বিঘা জমি থেকে 6 মাসে পুরো চাষের দিতে। এখন এই 12,000 টাকায় যদি পাই, এই 12,000 টাকার মধ্যে কিন্তু পুঁটি মাছের হিসাবটা নাই। ওইটা পরবর্তীতে যে ওইখানে আমি যে আবার সরিষা লাগাবো, সরিষার হিসাবটা নাই। কারণ ওরা এসে বলছে যে সরিষা কিন্তু ভালো না, সয়াবিন ভালো। সয়াবিন কাদের? ওই বড় যে যে দেশে সয়াবিন মানে ঢোকানো হয়েছে বিশ্বব্রেকের আশেপাশে, সেই সব দেশে ডায়াবেটিসের পরিমাণ ডাবল হয়েছে পরের 10 বছরে। 32% 64% বাংলাদেশের রিপোর্ট। সয়াবিন ইন্ট্রোডিউস করার পরে সয়াবিন ভালো ইউরোপিয়ানদের জন্য, সাদা চামড়াদের জন্য। সরিষা আমাদের ব্ল্যাক ব্রাউন, আমাদের জন্য সরিষাটা ভালো। ও তো সরিষা উঠায় ফেলছে। তো একটা ভালো হচ্ছে মাঝখানে এই যে সিটি গ্রুপ হ্যান ত্যান এরা যারা আছে, এরা একটা ঝামেলা টামেলা করে সিন্ডিকেট করে সরিষা সয়াবিনের দাম বাড়ায়, এখন সরিষা কিন্তু ব্যাক করতেছে। আমাদের অবশ্যই আমরা মানে সরিষার তেল খাবো, লোকালটা খাবো, হাইব্রিডটা না, দরকার হলে কম খাবো। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে একটা কৌতুক বলি। এক বিদেশি নাকি এসে নামছে, এয়ারপোর্টে এসে নামছে। কোন এয়ারপোর্টে নামছে? শেখ মুজিবুর রহমান এয়ারপোর্টে। রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার নাম কি? বঙ্গবন্ধু সড়ক। সামনে যাচ্ছে, মোড়ের নাম কি? বঙ্গবন্ধু। যেদিকে যায় খালি বঙ্গবন্ধু। ও আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি মানে 2 মাস আগের কথা বলছি, এখন সরি। হ্যাঁ, এখন বলছে হসপিটাল, ওটা বঙ্গবন্ধু। বলে জিজ্ঞেস কবরস্থান, হ্যাঁ এটা আমরা জানি আর কি। বঙ্গবন্ধু বেগুন ছিল না?
গতকাল কে জানি লিখছে বুঝছো, যে এতদিন মুরগি ডিম দিছে, আজকে মুরগিতে ডিম দেওয়া হোক। ওকে ওকে, তো এই যারা গ্রুপ অফ কোম্পানি সিবিএস এইট যারা সুন্দর সাজগোজ করে মেকআপ করে আমাদের সামনে আসে, এরা বীজ ওরা দেয়, ওটার জন্য সার ওরা দেয়, তারপর সেটাকে সার দেওয়ার পরে যখন কীটনাশক আসে সেই কীটনাশক ওরাই বেচে। তারপর আপনি যখন অসুস্থ হই তখন ওদের মেডিসিনটাই আমরা খাই। মানে পুরো ফ্যাসিস্ট সিস্টেম আর কি, মানে আমরা ছোটো ফ্যাসিস্টের মধ্যে ছিলাম আর কি। তো গ্লোবালি যদি চিন্তা করি আমরা আসলে আমাদের ইকোনমিক্স, আমাদের জীবন যৌবন, মানে এই সেই যা কিছু আছে দিন দুনিয়া সব কিছু তাদের কাছে আমরা দিয়ে ফেলছি, এবং আমরা দিয়ে যে ফেলছি এটা আমরা রিয়েলাইজ করি না। আমরা ওই মানে উট বালির মধ্যে মুখ ঢুকে রাখছি আর কি। এটার এগেনিস্টে এত বড় একটা পাওয়ারের বিরুদ্ধে যে আমরা লড়াই করব, এই লড়াই করার জন্য আমাদের কোনো প্ল্যান নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই, মোটামুটি একটা গিনিপিক হয়ে যাচ্ছি। টাকা কি শুধু ওইভাবে পাচার হয়? 20,000 থেকে 30, মানে আমি এক্সাক্ট সময়টা বলতে পারছি, কত হাজার কোটি টাকা কীটনাশক আমরা প্রতি বছর, শুধু গ্লাইফোসাইডই আমরা মানে প্রতি বছর দিই প্রায় 2,000-2,500 কোটি টাকার গ্লাইফোসাইড একটা আইটেম। এখানে আর একটা গল্প, মানে জাস্ট পাঞ্জাবের কথা বলছিলাম। পাঞ্জাবের থেকে একটা ট্রেন আছে, পাঞ্জাবের ভাটিন্ডা থেকে রাজস্থানে যায়, এটাকে ক্যান্সার ট্রেন বলে। এই ক্যান্সার ট্রেনের যারা যাত্রী, এদের ভিডিও একটু ইউটিউবে সার্চ করে দেখবেন, খুব মজা লাগবে। হ্যাঁ, মানে চোখে দেখা সম্ভব না যে কী দেখতেছি। হ্যাঁ, যারা রোগী আর কি, এদেরকে। এই ক্যান্সার ট্রেনটা তৈরি হয়েছে কিন্তু বিটি গ্রুপ এবং এই জিএমও ফুডের কারণে। ভারতে বর্তমানে 70%, একটা গ্রামের 70% চাষি ক্যান্সার রোগী। বাংলাদেশে কত জানা আছে কারো? আমাদের বর্তমানে অফিসিয়ালি 35%, 100 জন ক্যান্সার রোগী 35 জন, 35% ক্যান্সার রোগী, এটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি অনেক কৃষক তো ক্যান্সার হচ্ছে বুঝতেই পারে না, মারা গেছে বিনা চিকিৎসায়। এবং এখন থেকে 10 বছর পর দেখা যাবে আমাদের বাগানে যারা কাজ করতেছে, আমাদের যে ভাইগুলোর, যাদের সাথে হয়তো আমি গেছি, হয়তো আমাদের বাগানে গেছি, আমাদের ভাই ব্রাদার, চাচাতো ভাই, মামাতো, গ্রামে যায় বন্ধু বান্ধব, আমাদের আশেপাশের লোক ক্যান্সার ভরে যাবে সম্ভবত। অলরেডি আনঅফিসিয়ালি আমার ধারণা 50% মানে ক্যান্সার রোগী সামনে আসতেছে না ব্যাপারটা। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। এখনই সাবধান না হলে বা দ্রুত সাবধান না হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ভারতে কিন্তু আমরা শুনি যে অনেক চাষি, গরিব চাষি, তাদের ধর্মীয় ব্যাপার বিভিন্ন রকম থাকতে পারে, বাট সে তো একটা মানুষ। 12,000 চাষি প্রতি বছর সুইসাইড করে। কেন করে? লোনের কারণে। তার মানে তাকে বীজটা কিনতে হয়, আগে যে বীজটা সে ঘরে রেখে দিত, আগেরবার চাষ করছে সেখান থেকে হয়তো 5 কেজি রেখে দিল, সে বীজটা এখন কিনতে হয়। 1 কেজি মরিচের বীজের দাম কত কে বলতে পারেন? 2,40,000। তো এটা কিনতে হচ্ছে, এবং এই টাকাটা বাইরে চলে যাচ্ছে, ডলার। আত্মনির্ভরশীল হব কি? আমাদের লোকালি উৎপাদন করতে হবে। এই 12,000 চাষি যারা মারা যাচ্ছে, এইখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এইটা দেখেন বাম পাশের ছবি, এটা হচ্ছে আরএলসি, সোভিয়েত ইউনিয়ন করছিল, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এটার মিলে প্রায় আরএলসি বলা হয় এটা লেক, বাট এটা 2001 সনের ছবি, ওই পাশেটা এটা 2021 সনের ছবি। এই কদিনের মধ্যে লেক শুকায় এই অবস্থা হয়ে গেছে। এটা খুব মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে তুলা উৎপাদন বাড়ানো হবে, বিশ্ব অনেক উন্নয়ন হবে। ওই দেশগুলো নদীতে বাদ দিছে, 7টা নদী ছিল, আমরা তো দানীয় নদীর নাম শুনছি, আমুদরিয়া। এখানে আমুদরিয়া কিন্তু নাই, এখন শেষ। এরকম 7টা নদীতে রাশিয়া কী করলো? বাদ দিল 68 সাল 70 দশক এরকম সময় আর কি। বাদ দেওয়ার পরে সেচ দেওয়া হলো তুলা উৎপাদনের জন্য। বাদ দেওয়ার জন্য লোন দিল কে? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। এখন এসে বিশ্ব ব্যাংক বলতেছে, ওহো বাদ দিয়ে তো পরিবেশ উদ্ধার করতে হবে, বাদের কারণে তো পরিবেশ ধ্বংস হয়ে গেল, এখন কি করবে তাহলে? আবার লোন নাও, পরিবেশ উদ্ধার করতে হবে। ঠিক আছে, আগামী 50 বছর ধরে লোন দিয়ে দেবে, তারপরে স্বাভাবিক অবস্থা হইতে পারে। তো এখানে খুব চমৎকার একটা কথা আছে, একটা প্রবাহমান নদী তিস্তা নদী যদি ঠিকঠাক মতো প্রবাহিত হয়, তাহলে কিন্তু রথসাইড পরিবার ভারতকে লোন দিতে পারবে না। আবার বাংলাদেশে ওই চাইনিজ রথসাইডের হাত ধরে এখানে যে একটা প্রকল্প করবে, সেটা করতে পারবে না। প্রবাহমান নদী বিশ্ব ব্যাংকে টাকা দেয় না, এই জন্য বাদ দিতে হবে। এখন মিডিয়া থেকে শুরু করে, আমরা তো মিডিয়া মুঘলদের নাম শুনছি, রূপট ব্যান্ডক, এই সেই,
মিডে তো তাদের হাতে। তো তারা আমাদেরকে যেভাবে বুঝায়, যেমন ওই যে ওই আর্গুমেন্টের মতো যে আমরা তো আসলে হাইব্রিড না করলে, ওইটা না করলে আমরা এটা আমাদের খাদ্য নিরাপত্তা আমরা যেতে পারবো না, খাদ্য নিরাপত্তায় যেতে পারবো না। তো এর আগে কি এতদিন অনিরাপদ ছিল? বাড়ির চালের উপর তো একটা লাউ গাছ থাকতো, উঠোনে যে ফসলগুলো থাকতো, প্রতি সিজনে বীজ রেখে দেওয়া হতো সিমের, শীত হলে সিমের বীজ লাগাই দাও, নিজে খাও, আমরা আশেপাশে সবাইকে দাও। এটা তো কালচার ছিল আমাদের, তো নাই এখন। বীজটা নেয়, বীজ এখন দোকান থেকে কিনে নিয়ে আসেন, যেটা আবার ওখান থেকে বীজ রাখা যাচ্ছে না, সেটা আবার পরের বছর রাখা যাচ্ছে না, তো আবার টাকা দাও, প্রতি বছর টাকা দাও। এখানে রাজস্থানের আরেকটা কেস স্টাডির কথা বলি, ওয়ার্ল্ড ব্যাংক কীভাবে ধ্বংস করে একটা জায়গা। ওইখানে রাজস্থানে তো পানির অভাব, তাই না, মরুভূমি এলাকা। তো পানির অভাব যদি হয়, ওইখানে ওরা কোন ধরনের ফসল করতো প্রাচীনকাল থেকে, যেগুলোতে পানি কম লাগে? ওয়ার্ল্ড ব্যাংক এসে বললো যে তুমি তো এটা চাষ করো, মানে হচ্ছে এনজিও কর্মীরা, সরকারি কর্মকর্তারা যারা উন্নতি করতে চায়, উন্নয়ন করাইতে চায়, গিয়ে বললো যে তোমার এখানে আখ চাষ করতে হবে, তাহলে তুমি 20,000 টাকা 40,000 টাকা ইনকাম করতে পারবা। তাহলে চাষির কাছে টাকা নাই, টাকা আমরা দিচ্ছি, লোন দিচ্ছি, তো ওরা লোন দিল চাষিকে, ওটা দিল চাষিকে গ্রাউন্ড ওয়াটার থেকে পানি তুলে চাষে না দিলে তো হবে না, ওটার জন্য লোন দিল। পানির লেয়ার যখন নিচে নেমে গেল, সব মিলে এই যে ফাঁদে একবার পড়ে গেল, সে এখান থেকে বের হতে পারতেছে না, তো লোন শোধ করতে মারা যাচ্ছে। এবং আমাদের যেমন একটা পার্ট, আমাদের ধানের জাত ছিল 18,000 জাতের, ধান ছিল 18,000 জাত, আদি জাত। এখন কয়টা আছে? 28, 29, অল্প কয়টা জাত, খুব বেশি নাই কিন্তু। আউশ ধান ছিল যেটাতে কোনো পানি লাগতো না, বৃষ্টি পানির সাথেই হয়তো পানি বাড়তো, গাছও বাড়তো, নাই এখন। ওই জমিগুলো এখন কি পড়ে থাকে, কিন্তু বর্ষা মৌসুমে পুরো জমিটা ফাঁকা পড়ে থাকে। যেহেতু সার এবং প্রাকৃতিক পানিতে সার লাগতো না, প্রাকৃতিক পানিতে হতো, তাহলে ওটা মানে পুষ্টিকর খাবার ছিল। ওই জাতগুলো এখন উধাও করে দেওয়া হচ্ছে, ওই জাতগুলো কেউ সংরক্ষণ করে রাখতেছে না, চাষিরা তো রাখতেইছে না। তারা এখন কি, যে কৃষি বিভাগ থেকে চাল মানে ধানের বীজ কিনে নিয়ে আসলে ফলন ভালো হয়, 25 মণ, 30 মণ, 35 মণ, ওই 8-10 মণ দিয়ে তো হবে না। এবং এটার সাথে মনোগ্রুপের সাথে, যে আমি ওটা করতাম, তারপরে সরিষা করতাম, তারপরে ওখানে আরেকটা ফসল করতাম, আলাদা আলাদা ফসল রোটেশন চলতো, কিন্তু এখন কিন্তু একই জমিতে একই ফসল বারবার করা হচ্ছে বেশি লাভের আশায়। এবং ল্যান্ড রিটায়ারমেন্ট সম্পর্কে, ওয়াটার সম্পর্কে আরও পরিচয় আছে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এই জায়গাগুলোতে কৃষকদের যাদের জমি বেশি আছে, তাদের জমি 2 ভাগ করা থাকে। এক ভাগ জমি 6 বছর পরে থাকে, অন্য 5টা চাষ করে, ওই 6 মানে 50% জমির যেটা ফসলের যে উৎপাদনের প্রফিট হয়, এই প্রফিটটা সরকার তারা দিয়ে দেয়। ল্যান্ড রিটায়ারমেন্ট মানে ওই জমিটা রিটায়ারমেন্টে থাকে 6 বছর। ওদেরটা কিন্তু ওরা ঠিকঠাক টানতো না। এখন আমাদের একটু সলিউশন নিয়ে জাস্ট কথা বলি। মোটামুটি যেটা বোঝা গেল সেটা হচ্ছে, আমরা যদি আমাদের লোকাল ভ্যারাইটি এবং উপসি জাত একটা আছে, কৃষি বিভাগ কিছু ভালো কাজও করতেছে, উপসি জাত আছে, অর্থাৎ যেটার বীজটা আমি রেখে দিতে পারবো, উচ্চ ফলনশীল কিন্তু বীজটা আমি রেখে দিতে পারবো, এই জাতগুলো নিয়ে কাজ করতে হবে সিলেক্টিভ মডেলে। এবং বীজের নিরাপত্তার জন্য আমাদের বীজ ব্যাংক করা দরকার। দেশি জাতের যে বীজগুলো আছে, এটা নিয়ে আসলে অফিসিয়ালি বাংলাদেশে কেউই কাজ করতেছেন না বীজ ব্যাংক করার জন্য। সাতক্ষীরার এক মহিলা আছেন, উনি করতেছেন শুধু, আর বিচ্ছিন্নভাবে মানে কেউ যদি করে থাকে আর কি, অর্থাৎ আমাদের বীজগুলো অলরেডি তাদের দখলে চলে গেছে, বীজের ব্যবসা পুরোটা তাদের দখলেও চলে গেছে, এটাকে নির্ভরনীয় অবস্থায় আছে, এটা নিয়ে কাজ করা দরকার। আমরা আত্মনির্ভরশীল যদি হতে চাই, তাহলে আমাদের লোকাল ব্রিড নিয়ে কাজ করতে হবে, যেটাতে সার কম লাগবে, পানি কম লাগবে, এবং এই জাতের বীজগুলো অবশ্যই কীটনাশক এবং এই যেটা ব্যাকটেরিয়া, এগুলো প্রতিরোধী। একই সাথে কিউবে একটা কাজ করছিল, সরি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে ওই কথাটা একটু শেয়ার করি জাস্ট। যখন রাশিয়া বন্ধ করে দিল, ফিদেল কাস্ট্রো ইউনিভার্সিটি টিচারদের ডেকে নিয়ে আসলো, যে প্রবলেম এটা, সমাধান কি হবে। সমাধান যেটা ইউনিভার্সিটি টিচাররা দিছিল, যে আপাতত আমরা করি, এটা চলুক এইভাবেই। ওরা পরামর্শ দিল যে আমরা মানে গরু দিয়ে হাল চাষ করবো আবার আগের মতো, পুরোপুরি 100-150 বছর পুরাতন কৃষিতে ওরা ফেরত গেল। পরের 3 বছর ওদেরকে স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু বর্তমানে চীন উৎপাদনে কিউবা কততম সারা ওয়ার্ল্ডে? এটা কিন্তু হাইব্রিড কোনো জাত না, ওদের লোকাল ভ্যারাইটি। কাজে কেউ যখন বলে যে লোকাল ভ্যারাইটিতে ভালো উৎপাদন হবে না, হবে সিলেক্টিভ মডেল বের করে নিতে হবে। কিউবার ডাক্তার ওরা কেমন ওয়ার্ল্ডে? টপ ক্লাস। ওরা তো আর বৃত্তি নিয়ে ইংল্যান্ড পড়াশোনা করতে যায় না, ওখানে পড়াশোনা করে, সো এটা পসিবল। তো এই লোকাল ভ্যারাইটি এগুলো নিয়ে কাজ করতে হবে। এবং ওরা যেটা করছে যে 3 বছর 4 বছর কষ্ট করছে, আমাদের একটা, আমরা যদি খুব হার্ড ডিসিশনে যাই তাহলে কি কষ্ট করতে হবে।
যদিও আমাদের দেশে মানুষ কষ্ট করতে রাজি না, 2টা টাকা আমার টাকা আমি খরচ করবো তোর কিরে। হ্যাঁ, তবে বসে থাকলেও চলবে না। এই মহিলা উনি সাতক্ষীরায় কাজ করেন, দেশি জাতের বীজ সংরক্ষণ করে রাখেন এইভাবে, এবং উনি অনেককে সাহায্য করেন, বীজ দেন আর কি, খুঁজলেই পাবেন। এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের বেগুনের জাত ছিল 248 রকম, 64 ডিস্ট্রিক্টে বেগুনের জাত ছিল 248 রকম। একই জেলা হয়তো 5-7 রকমের জাতের বীজ ছিল, এক গ্রামের সাথে আরেক গ্রামের বেগুনের স্বাদ মিলবে না। বিটি বেগুন বাদ দিয়ে এগুলোতে আসতে হবে আমাদের। এখন বীজ উৎপাদনের সবচেয়ে সেরা জায়গা কোনটা? পঞ্চগড়। 7 মাস শীত থাকে, ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যাটাক কম হয়, রাইট। অলরেডি শীত পড়া শুরু হয়েছে, কুয়াশা পড়। আমি প্রতি 6 মাস পর পঞ্চগড় যাই, কোনো কারণ ছাড়াই যাই, ভালো লাগে। তো আমার ইচ্ছে ছিল পঞ্চগড় থেকে কাজ করার, বাট আল্লাহ নিয়ে গিয়ে নওগাঁতে নিয়ে গেছে। তবে আমরা কাজ শুরু করছি অলরেডি, এবং গুড নিউজ হচ্ছে আমরা গত 3 বছর ধরে কাজ করার চেষ্টা করছি বীজ উৎপাদন নিয়ে, কিন্তু আমাদের আমবাগানের নিচে, বাণিজ্যিক আমবাগানের নিচে আমরা পানি পাচ্ছিলাম না। ওখানে যেহেতু বরন্দ এলাকা, পানির ডিপ মেশিন না বসালে, এবং পানির খুবই অভাব, আমরা যে বীজের আমি যদি 100 বিঘা জমি নিয়ে এখন পঞ্চগড়ে, বা 400 একর জমি হাতে আছে, কথা আছে এরকম, বাট 400 একর জমি আমি যখন নিব, 400 একরে চাষ করার মতো বীজই তো আমার হাতে নাই, বীজ নাই, আমি দেশি বীজ খুঁজে পাচ্ছি না। তো ওই বীজটা আমরা বর্তমান আমাদের যে নওগাঁ ফার্মার আছে সেখানে আমরা উৎপাদন করবো, ওখান থেকে বাড়ায় নিব, তারপর ওই 400 একর নিয়ে ওখানে গিয়ে আমি বীজ কোম্পানি, দেশি বীজ কোম্পানি করে ওইটা আমি মার্কেটিং শুরু করবো। আগের সরকার, তার আগের সরকার, বা এখনকার সরকার, বা এরপরের গর্দভ বিএনপি সরকার, যেই আসুক না কেন, আমার এদের উপর ভরসা নাই, এই আমলাদের উপর ভরসা নাই। এবং দেশটা যেহেতু কারো বাপের না, আমার বাপের দেশ, সো দায়িত্বটা আমাকে নিতে হবে। এবং যে নিতে চায়, গভর্নমেন্টের দিকে না তাকায় দায়িত্বটা নিজের হাতে নিতে হবে। ওরা কি করবে করুক, কারণ ওরা ঘুষ খাবে, আমরা ঘুষ খাবে, এই মনসানগর উপর থেকে গিলে খাবে। সো ওদের উপর ভরসা করা যাবে না। লড়াই যেটা, সেটা আমার নিজেদের জায়গা থেকেই করতে হবে। সো পানি পাচ্ছিলাম না, আমরা অনুমতি পাইছি, বাট লোকালি ঝামেলা কিছু সমাধান হয়েছে। গতকাল থেকে আমাদের আবার ওইখানকে জমি না কিনে আমি সেখানে মোটরও বসাতে পারতেছিলাম না। সো জমি পাওয়া গেছে, এই সপ্তাহে অনেকগুলো গুড নিউজ, জমি পাওয়া গেছে। গতকাল থেকে ওই জমিটা কেনার আগে ওখানে পানির লেয়ার টেস্ট করার জন্য আমরা এই কাজ করতেছিলাম। এই জিয়া ভাইয়ের ব্রেকের সময় আমি নাস্তা করতে বাইরে গেলাম, তখন নিউজ পেলাম যে 150 ফিটেই পানি পাওয়া গেছে। 150 ফিট আমাদের গরুর খামারে, যেটা মোটামুটি 350 ফিট নিচে পানি পাওয়া গেছে। সো পানি যদি পাওয়া যায়, তাহলে এইবার শীতে আমি দেশি বীজ উৎপাদনের কাজটা প্রাথমিকভাবে শুরু করতে পারবো। এবং এই বীজ উৎপাদন করে একটা ভালো জায়গায় যেতে 10 বছর লাগবে। স্বয়ংসম্পূর্ণ অর্জনের কথা যেটা বলছি, সেটা করতে 20 বছর লাগবে। যদি সরকার করতো তাহলে তো 10 বছর হইতো, বা আমরা ব্যক্তিগত পর্যায়ে যদি করতে যাই তাহলে অল্প কিছু, যেহেতু আমাদের ক্ষমতা খুবই সীমিত, রিসোর্স খুব সীমিত, ওদের বছরে 30,000 কোটি টাকা বাজেট থাকে, আমাদের 1 কোটি টাকা বাজেট করা কষ্ট হয়ে যায় আমাদের। এবং এই কাজে কখনোই ব্যাংক লোন দেবে না। ব্যাংকের কাছে লোন নিতে আমি রাজিও না, কারণ আমি সুদ খাই না। আমরা ব্যাংক ঋণ নিব না, নিজেদের যতটুকু হবে। সো পানি পাওয়া গেছে, আমরা এই কাজটা শুরু করতে পারবো। এবং এইটা আমাদের, এই আমগুলো কিন্তু এক একটা 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, আমরা 3.5 কেজি পর্যন্ত পাইছি। আমি কিন্তু আমের কাছে বসে আছি, এত বড় আমাদের লাগানো গাছ, আম গাছের নিচে বসে আছি আর কি। হ্যাঁ, ডান, যদি দেশে থাকি। আমরা সুদানি পোয়া হয়ে গেলে সাউথ সুদান, ওকে। আপনাদেরই দাওয়াত থাকলো আমাদের করে ঘরে, এইরকম জায়গা, খুবই দারুণ জায়গা। এবং আমরা সার বিষ এগুলো যত কম ব্যবহার করা যায় সেই চেষ্টায় আছি, সেই কাজগুলো করার চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আর সামনে আগামী সপ্তাহে